আমি মনে করি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকার ইজ ডুইং এ গ্রেট জব এবং প্রফেসর ইউনুস ডেফিনেটলি তার উপর স্যাটিসফাইড। যদি স্যাটিসফাইড না হতো তাহলে সরকার প্রধানের এখতিয়ার আছে সেনা প্রধানকে বদল করে দেওয়ার, সেটা তো তিনি করেন নাই। সো সেইটা যতদিন না করবে তার মানে তিন বাহিনী প্রধান, বিশেষ করে সেনাবাহিনী প্রধান ডেফিনেটলি সরকারের পরিপূর্ণ আস্থায় রয়েছে বলে প্রতীয়মান। জেনারেল ওয়াকারকে নিয়ে নানা সমালোচনা করেন পিনাকি, ইলিয়াস, এটাকে কিভাবে দেখেন? দেখেন, ওই যে বললাম আমাদের একটা দুর্ভাগ্য যে একটু আমার মত মতন হলো না, তো আমি যা খুশি তাই বললাম। ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ উইথ রেসপন্সিবিলিটি। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু রেসপন্সিবল। এখন ওনারা জানে যে ওনারা বিদেশে আছে, ওনাদেরকে তো বাংলাদেশে আইনে আনতে পারবে না। তারা কিছু কথা ভালো বলে, কিন্তু সব কথা যে সাবস্ট্যান্টিভ বা তথ্যভিত্তিক সেটা আমি মনে করি না। শুধু তারা কেন, বাংলাদেশে অনেকে পড়ে। আমি ওইটা বললাম যে এটা জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে বাহিনী নিয়ে কথা বলে। হ্যাঁ, এদের এই ধারণাই নাই। এই ধারণা অনেকেরই নাই যে ডিজিএফআই আর্মির কমান্ডে না, র্যাব আর্মির কমান্ডে না, বিজিবি আর্মির কমান্ডে না। এগুলো সব, ডিজিএফআই হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স, র্যাব এবং বিজিবি হইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়। কিন্তু ওই আর্মি অফিসার যেখানে থাকে সেইখানে দোষটা আসে আর্মির কারে। এই ধারণা নাই, তো তারা যদি কমেন্ট করে সেই কমেন্ট তো ভুল হতে বাধ্য। শুধু এইটাই কেন, আরও অনেক শিক্ষিত আছে, হাইকোর্টের অনেক লয়ারকে আমরা দেখছি কোনো ধারণা নাই, একটা কমেন্ট করে বসে। সো ওই যা খুশি তাই বলতে পারে। যা কিছু তো বলতে পারে, তো গণতান্ত্রিক অধিকার নয়? গণতন্ত্রের অধিকার, আবার এইটা যদি আপনি অধিকার লিমিট করেন, ক্রস করেন, তাহলে ডিফেমেশন হতে পারে। এখন সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান হিসেবে তো ডিফেমেশন ছুটে যায় না, তো ওগুলো 2 দিন পরে ওই যে প্রতিষ্ঠিত যে সত্য, যদি কোনো মিথ্যা গুজব ছড়ায়, মিথ্যা বলে, ওটা এমনিতেই ডাইডাউন হয়ে যায়, ওইটা মানুষ গ্রহণ করে না। মানুষের একটা সত্য বোঝার এবং ধারণ করার ক্ষমতা রয়েছে, যত সমালোচনা করুক। আমি জেনারেল ওয়াকারের 2টা বিচক্ষণতা বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। এক, উনি রক্তপাত বন্ধ করেছেন। এখানে মুজিবের মতো লোক যদি থাকতো তাহলে রক্ত গঙ্গা বয়ে যেত। উনি এই রক্তপাত বন্ধ করেছেন এবং শেখ হাসিনার পতনের ফাইনালিটি জেনারেল ওয়াকার হাতে। উনি যদি ওই 3 তারিখে সিদ্ধান্ত না নিতেন, সো 1। 2 নম্বর হলো, সে ক্ষমতার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতা নেয়নি। কোশ্চেন আসতে পারে ক্ষমতা নিয়ে টেকতে পারতো কি পারতো না, সেটা অন্য ব্যাপার। আপনি দেখেন পাকিস্তানে পারভেজ মোশাররফ প্লেনে পারভেজ মোশাররফকে ডিসমিস করলো। সেই পারভেজ মোশাররফের যে সেকেন্ড ম্যান সিজিএস, সে করলো এবং পারভেজ মোশাররফ পরে 8 বছর শাসন ক্ষমতা চালিয়েছে পাকিস্তানের। সো আমি মনে করি যে এই জিনিসটা এদেশের মানুষ গ্রেটফুল থাকা উচিত, যে ওনার সব সিদ্ধান্ত যে আপনার পছন্দ হবে, সব সিদ্ধান্ত যে আমার পছন্দ হবে তা নয়, কিন্তু উনি যে এই জাতির ক্রান্তিকালে জেগে উঠেছেন এই ক্রেডিট সে পাবে। এখন আপনার মতো হলো না, আপনি একটা রিকোয়েস্ট করলেন, আপনার কোনো কাজ একদম সব ধরে শেষ করে দেবে, সব উল্টে ফেলবে, সেরকম ক্যারেক্টার উনি না। উনি শান্তিবাদী মানুষ এবং সেনাবাহিনী অনেক দিন আপনার বাইরে, এতদিন সেনাবাহিনী বাইরে থাকলে এটা সেনাবাহিনীর পেশাদারিত্বেও অনেক সময় একটু ঘাটতি হয়। সো উনি নির্বাচন দিয়ে ব্যারাকে সৈনিক ফিরে আনতে চায়। সো যারা সমালোচনা করে এটা তাদের পেশাগত মান প্রকাশ পায়, তাদের লেভেল অফ নলেজ প্রকাশ পায় এবং একটা স্টানবাজি হয় এখানে। তো এইগুলো যারা করে সেটা মানুষ তাদেরকে বিচার করবে, মানুষ সেটা কতটুকু গ্রহণ করবে কি করবে না সেটা। আমি মনে করি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকার ইজ ডুইং এ গ্রেট জব এবং প্রফেসর ইউনুস ডেফিনেটলি তার উপর স্যাটিসফাইড। যদি স্যাটিসফাইড না হতো তাহলে সরকার প্রধানের এখতিয়ার আছে সেনা প্রধানকে বদল করে দেওয়ার, সেটা তো তিনি করেন নাই। সো সেইটা যতদিন না করবে তার মানে 3 বাহিনী প্রধান, বিশেষ করে সেনাবাহিনী প্রধান ডেফিনেটলি সরকারের পরিপূর্ণ আস্থায় রয়েছে বলে প্রতীয়মান। গুম খুনের বিচার নিশ্চিত করতে কি কি করা প্রয়োজন? কোন ডকুমেন্ট, ভিত্তি, সাক্ষী এবং যারা আটক, যারা গ্রেপ্তারকৃত তাদের সমস্ত আইনি প্রোটেকশন দিতে হবে, সমস্ত আইনি প্রিভিলেজ দিতে হবে। সেই ক্ষেত্রে আমি বলেছিলাম
অন্তত 20টা ট্রাইব্যুনাল করা যেত, কারণ এত বেশি অপরাধী। হ্যাঁ, এই যে পুলিশগুলোর বিচার করতে হবে, আরও তো অনেকগুলো আসতেছে, আরও অনেক চৌধুরী আলম হত্যার, চৌধুরী আলমের গুম, আরও অনেক গুমের জিনিস আছে। এটা তো টপ প্রায়োরিটিতে, সেই জন্য এটা আসছে। এবং এই দুইটার ভিতরে আমি বলবো যে মিনিমাম আমার ব্যক্তিগত নলেজে রয়েছে অন্তত একদম অ্যাক্ট যারা করেছে, বিচার করতে হলে প্রসিকিউশনকে দুটো জিনিস প্রমাণ করতে হবে। আইনের ভাষায় বলে অ্যাক্ট্রাস্ট্রিয়া অ্যান্ড ম্যানস্ট্রিয়া, অর্থাৎ সে হি হ্যাজ কমিশন দ্য অ্যাক্ট, ঘটনা ঘটিয়েছে এবং তার গিলটি মাইন্ড ছিল। সো যে অফিসাররা এই ঘটনার 2 বছর পরে জয়েন করেছে, তারা ঘটনা ঘটায় নাই, তাদের রিলিজ করার তাদের কোনো এখতিয়ার ছিল না। তাদেরকে আপনি কীভাবে গিলটি করবেন? যারা ধরে নিয়ে আসছে, এই অপরাধ যারা ঘটিয়েছে, তদন্তের মাধ্যমে, প্রয়োজন মধ্যে পুনরায় তদন্তের মাধ্যমে সঠিক কালপ্রিটকে খুঁজে বের করতে হবে। এই কালপ্রিটের একটা বড় অংশ যারা পালিয়ে গেছে, তারা এই অপরাধ করেছে বলে কিন্তু তারা পালিয়েছে, এবং তাদেরকে কীভাবে ফেরত আনা যায় সেই প্রসেসটা অব্যাহত রাখতে হবে। আমি আবারও বলবো, যারা অপরাধ করছে অবশ্যই তাদের বিচার করতে হবে, তবে কোনো নিরপরাধী কেউ যাতে কোনো হেনস্থার শিকার না হয়, এই জায়গা আমাদের ভেরি ট্রিকেটলি, অত্যন্ত সূক্ষ্মতার সাথে আগাতে হবে। শেষ পর্যন্ত কি নির্বাচন হবে বলে মনে করেন? আমার ধারণা নির্বাচন না হওয়ার অনেক সংখ্যা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দেন আপনার এই যে প্রশাসন, তারপরে বিরোধী দলের বিভিন্ন দাবি, ইভেন একটা দল তো আপনার অলরেডি আন্দোলনে নেমে পড়েছে। এই সব কিছুর পরেও আমার কেন জানি মনে হচ্ছে যে নির্বাচন হবে, কেননা অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেকেই এখান থেকে সরে যেতে চাচ্ছে। ওই যে সেফ এক্সিটের কথা আসছে, তারা এখন অনেক জায়গা তাদের প্রোটেকশন খুঁজছে। কেউ বিএনপিতে প্রোটেকশন খুঁজছে, কেউ অন্য জায়গায় প্রোটেকশন খুঁজছে। অতএব তারাই এখান থেকে সরে যাওয়ার জন্য এখন দেখেন না বড় বড় কথা বলে যে নির্বাচন ঠেকাবার মতো শক্তি কারো নাই। আপনি বলেন যে কত বড় একটা সুযোগ আসছিল, প্রফেসর ইউনূস সাহেব আরও অনেক উচ্চমানের নৈতিকতা দেখাতে পারতেন। উনি 13 মাসে 14 বার বিদেশে ভিজিট করছে, এর ভিতরে সরকারি ভিজিট মাত্র 2টা। আপনি দাওয়াত পাইলেই চলে যান জনগণের টাকায়, আপনার যে দায়িত্ব আপনার ঘাড়ে পড়েছে, এটা তো ঘুমাবার সময় থাকার কথা না, বিদেশ ভ্রমণ তো পরের কথা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি,
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।